ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটি প্রাইমারি টেট প্রস্তুতি 2024-এর প্রশ্নপত্র নিয়ে ফিরে এলাম। ওকে, আজকের ক্লাসে আমরা প্রশ্নপত্র 11 নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা প্রশ্নপত্র 10 নিয়ে অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা প্রশ্নপত্র বা প্র্যাকটিস সেট 11 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আজকের প্রথম কোশ্চেনে চলে যাই। কি আছে দেখো, প্রথম কোশ্চেন, ভারতীয় গণিতের যুবরাজ কাকে বলে? তাহলে আগের দিন একটা কোশ্চেন করেছিলাম যে গণিতবিদদের যুবরাজ ছিল সেখানে কোশ্চেনটা। ঠিক আছে, আগের কোশ্চেনে দেখবে তোমরা 10 নম্বর প্র্যাকটিসের ছিল সেই কোশ্চেনটা, যে গণিতবিদদের যুবরাজ কাকে বলা হয়। আজকে কোশ্চেনটা একটু চেঞ্জ করেছি, সেটা কি হলো না, ভারতীয় গণিতের যুবরাজ কাকে বলে। তাহলে এটার অপশানগুলো দেখো কি আছে, শ্রীধর আচার্য, শ্রীনিবাস রামানুজন, নিউটন এবং কোনোটিই নয়। তাহলে এখানে অপশান কি আসবে না, অপশান আসবে বি। ঠিক আছে, শ্রীনিবাস রামানুজন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার টুতে। নাম্বার টুতে কী বলেছে দেখো, রামানুজন সংখ্যাটি কত? ঠিক আছে, রামানুজন সংখ্যাটি কত? তাহলে এখানে দেখো কি আছে, 1629, 1729, 1723 আর 1528। তাহলে এগুলোর মধ্যে রামানুজন সংখ্যা কোনটি হবে না, অপশন বি 1729। এটা রামানুজন নাম্বার, এটার একটা বিশেষত্ব আছে। এই 1729কে কী হয় না, দুটো সংখ্যার ঘনের যোগফল আকারে লেখা যায় দুরকমভাবে। মানে একটা লেখা যাবে 1 কিউব প্লাস 12 কিউব, দেখবে তোমরা করে 12 কিউব, এটা একটা হবে কত আসে না 1729। আর একটা হয় 9 কিউব প্লাস 10 কিউব ইকুয়ালস টু আসে 1729। ওকে, এটা আমার আসে। এই নাম্বারটাকে আমরা রামানুজন সংখ্যা বলি। ওকে, এটা একটা বিশেষত্ব আছে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 3তে। গণিতের জনক কাকে বলা হয়? অপশন কি কি আছে দেখো, আর্কিমিডিস, ক্যালভিন, নিউটন, রামানুজন। তাহলে গণিতের জনক কাকে বলে না, আর্কিমিডিস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 4। কি বলছে দেখো, এনসিএফ 2005-এর সুপারিশ অনুসারে প্রাথমিক বিদ্যালয়ে গণিত পাঠ্যক্রম হওয়া উচিত। এরপরে তোমাকে অপশানগুলো দিয়েছে। ঠিক আছে, তাহলে কি কি বলেছে অপশানে দেখো, পদ্ধতিগত জ্ঞানের উপর ফোকাস করুন, গাণিতিক ধারণাগুলিতে কঠোরতা প্রদান করুন, উন্নত গণিতের জন্য শিশুদের প্রস্তুত করুন, আর শিশুদের দৈনন্দিন অভিজ্ঞতার সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে গণিত পাঠ্যক্রম কেমন বলছে হওয়া উচিত না, অপশান কি আসবে দেখো এখানে না, অপশান ডি, শিশুদের দৈনন্দিন অভিজ্ঞতার সাথে সম্পর্কিত হওয়া উচিত পাঠ্যক্রমটা। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 5। নাম্বার 5-এর কোশ্চেনে কী বলেছে দেখো, নিচের কোনটি কার্যকর গণিত শিক্ষাবিদ্যার বৈশিষ্ট্য নয়? তাহলে অপশানগুলো আমরা দেখে নিই কী আছে। অপশান এ, একটি নতুন ধারণা প্রবর্তন করার সময় কঠোর সময় নিয়ম অনুসরণ করা, শিক্ষার্থীদের ভুলের নিদর্শন ফোকাস করা, দৈনন্দিন অভিজ্ঞতার সাথে সংযোগ স্থাপন করা, একটি একক ধারণার জন্য বিভিন্ন শেখানো কৌশল ব্যবহার করা। তাহলে কি বলেছে না, কোনটা গণিত শিক্ষাবিদ্যার বৈশিষ্ট্য নয়? তাহলে এখানে দেখো অপশান এতে সেই অ্যান্সারটা আমরা পেয়ে যাব, একটি নতুন ধারণা প্রবর্তন করার সময় কঠোর সময় নিয়ম অনুসরণ করা। এটা কিন্তু গণিত শিক্ষাবিদ্যার বৈশিষ্ট্য নয়, বাকিগুলো সবই বৈশিষ্ট্য হচ্ছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 6। নাম্বার 6-এ কী বলছে দেখো, গণিত শেখার ক্ষেত্রে কোন বিবৃতিটি সত্য? অপশান এ, গণিত কঠিন বিষয় যা শেখা যায়, সাধারণত মেয়েরা গণিতে দুর্বল হয়, সবাই গণিত শিখতে পারে, কঠোর অনুশীলনের মাধ্যমে গণিত শেখা যায়। তাহলে কোনটা আমার এখানে আসবে না, অপশান সি, সবাই গণিত শিখতে পারে। ঠিক আছে, এই বিবৃতিটি হবে গণিত শেখার জন্য সত্য বিবৃতি, সবাই গণিত শিখতে পারে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 7। পি কিউ আর এস একটি চতুর্ভুজ যার পি কিউ ইকুয়ালস টু পিএস আর আর কিউ ইকুয়ালস টু আর এস, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে বলছে এগুলোর মধ্যে কোন অপশানটা আমার আসবে। তাহলে এখানে আমরা একটা ছবি এঁকে নিই। দেখো ছবিটা কি আসবে, ছবিটা কেমন আসছে দেখো, এটা আমার পি কিউ, এটা যদি পিএস হয় তাহলে এটা আমার পি হলো, এটা হলো কিউ, এটা হলো পিএস। ওকে, আর এই দিকে যদি আমি মনে করো এঁকে দিই কিউটা, কিউ না, এটা আর বিন্দু, তাহলে এটা আমার এস বিন্দু। তাহলে এটার সাথে এটা সমান বলেছে, পি কিউর সাথে পিএস সমান বলেছে, আর কিউ আর এর সাথে কিউএস সমান বলেছে। ঠিক আছে, এই দুটো সমান বলেছে। তাহলে বলছে কর্ণগুলোর গল্প এখানে করতে বলেছে, তাহলে কর্ণগুলো আমরা এঁকে দিলাম। তাহলে এটা কি হয়ে যায় না, দুটো যদি পাশাপাশি বাহু সমান হয়ে যায় তাহলে এটা একটা কাইট হয়ে যায়। ঠিক না, কাইট বলি এটাকে আমরা। তাহলে কাইটের ধর্ম দেখলেই হবে। তাহলে প্রথমে বলি যে কর্ণ দুটি সমান, তো কাইটের কর্ণ দুটো সমান হয় না, অপশান এ হবে না।
কর্ণ দুটি পরস্পর লম্ব, এটা কিন্তু আমাদের হয় কাইটের ক্ষেত্রে কি হয় না কর্ণ দুটি পরস্পর লম্ব হয়। সিতে কি বলেছে প্রতিটি কর্ণ প্রতিটি শীর্ষবিন্দুতে কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করে, এটা হয় না কাইটের ক্ষেত্রে। একটা কর্ণই শুধু সমদ্বিখণ্ডিত করে, তো সবগুলো নয়। তাহলে কর্ণ দুটিকে পরস্পর সমদ্বিখণ্ডিত করে, এটাও কাইটের ক্ষেত্রে হয় না যে কর্ণগুলো পরস্পর সমদ্বি। তাহলে আমার অপশন কি আসবে না অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ণ দুটি পরস্পর লম্ব। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 8। নাম্বার 8-এ দেখো কি বলেছে, ABCD একটি রম্বস যার অ্যাঙ্গেল ADB 25 ডিগ্রি এবং 2 ইন্টু BAD মাইনাস ABC এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব না প্রথমে একটা রম্বস এঁকে নেব। রম্বসটাতে একটা রম্বস আগে এঁকে নিই। তাহলে এটা যদি আমার রম্বসটা হয়, সব বাহুগুলো সমান হয় রম্বসের ক্ষেত্রে, এটা মনে করো একটা রম্বস হয়ে গেল ABCD। ওকে, তাহলে কি বলেছে এখানে দেখো ADB, তাহলে এই অ্যাঙ্গেলটা একটু খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 25 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 25 ডিগ্রি। ওকে, তাহলে একবার খেয়াল করো, যেহেতু আমরা কি জানি রম্বসের ক্ষেত্রে সব বাহুগুলো সমান, তাহলে এটার সাথে এটাও সমান, তাহলে এই ত্রিভুজ থেকে ADB ত্রিভুজ থেকে আমরা এটাও পেয়ে যাবো 25 ডিগ্রি। যেহেতু ABর সাথে AD সমান, তাহলে এটাও পেয়ে যাবো 25 ডিগ্রি। তাহলে এটা যদি 25 ডিগ্রি হয়, এটা যদি 25 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে 25 25 50, তাহলে টোটালটা 180 ডিগ্রি হয় ত্রিভুজটার ADB এর। তাহলে এটা হয়ে যাবে আমার কত 130 ডিগ্রি। ওকে, 130 ডিগ্রি হয়ে গেল অ্যাঙ্গেল এটা। একই রকমভাবে দেখো, যদি অ্যাঙ্গেল ADB 25 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা এইখানে দেখো কি আছে DBC, একান্তর কোণ অনুযায়ী এটাও 25 ডিগ্রি হবে। ঠিক আছে, এটাও 25 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমাকে কি কি দরকার 2 BAD, তাহলে BAD তো পেয়ে গেছে 130 ডিগ্রি। তাহলে 2 ইন্টু এখানে দেখো 2 ইন্টু BAD মানে 130 ইন্টু 2 মানে 260, এটা হয়ে গেল 260 এটার ভ্যালু, মাইনাস ABC এর ভ্যালু কত হবে দেখো ছবিতে, ABC এটা হচ্ছে আমার 25 আর উপরের দিকটা 25 মানে 25 25 50, তাহলে মাইনাস 50, তাহলে 260 মাইনাস 50 মানে কত আসছে 210। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 9। নাম্বার 9-এ দেখো কি বলেছে না x ইকালস টু রুট ওভার অফ 198 ইন্টু রুট ওভার অফ 550 এবং y ইকালস টু কিউব রুট অফ 99 ইন্টু কিউব রুট অফ 363 হলে 1/x প্লাস 1/y এর মান কত। তাহলে আমরা এখানে কি করব না x আর y এর মানগুলো একটু বের করে নেব রুট করে। তাহলে দেখো এখানে কত আছে আমার x ইকালস টু, তাহলে কি আসবে x ইকালস টু আমার আসছে রুট ওভার অফ 198 মানে আমার আসবে 2 3 3 11 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 11। ওকে, 11 আর এটা আসবে আমার কত 550 মানে 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 11। তাহলে আমার যেহেতু কি রুট ওভার অফ আছে, তাহলে দুটো 2 মানে একটা 2 বেরোলো, একটা 3 বেরোলো, একটা 5 বেরোলো, একটা 11 বেরোলো, তাহলে এটা গুণ করলে হয় 330। একইরকমভাবে ওয়াইটা যদি বের করি, তাহলে ওয়াই ইকালস টু কী হবে, যেহেতু কিউব রুট আছে তাহলে তিনটের জন্য একটা বেরোবে, তাহলে কিউব রুট 99 মানে আসছে আমার 3 ইন্টু 3 ইন্টু 11। ওকে, আর এটা কত আসবে 363, এটা হয় 3 ইন্টু 11 ইন্টু 11 3 ইন্টু 11 ইন্টু 11। তাহলে এটার জন্য কটা তিনটের জন্য একটা বেরোবে মানে 3 ইন্টু 11 আসবে, তাহলে এটা আমার কত আসবে না 33। তাহলে এক্স আর ওয়াই পেয়ে গেলাম। তাহলে 1/x মানে 1/330 প্লাস 1/33, তাহলে এলসিএম কত হবে না এলসিএম হবে আমার 330 এলসিএম। ওকে, তাহলে 330, তাহলে উপরে কত আসবে আমার না 33, এখানে আসে আমার 33 ম্যাচ করছে মানে 10 প্লাস 1 মানে 11/330 11/330, তাহলে এটা কত আসবে 11 কাটাকাটি করলে তাহলে আমার আসছে 1/30। অ্যান্সার কত হবে 1/30 কাটাকাটি করলে 11/330 আছিল, তাহলে 1/30, তাহলে 1/30কে যদি তোমরা দশমিকে প্রকাশ করো তাহলে এটা কত হয় না 0.03 মাথাতে পৌনাপনিক। ঠিক আছে, এটা 3 চলতে থাকবে, যদি এটা তোমরা দশমিকে প্রকাশ করো তাহলে 0.03 মাথাতে পৌনাপনিক। দেখো ওটা কোন অপশানে আছে, দেখো অপশান বিতে দেখা যাচ্ছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 10। নাম্বার 10-এ দেখো কোশ্চেন কি বলেছে। নাম্বার 10-এ কোশ্চেন বলছে 313632 ইকুয়ালস টু পি স্কোয়ার ইন্টু কিউ টু দি পাওয়ার 5
ইন্টু আর টু দি পাওয়ার 4, যেখানে পি কিউ আর মৌলিক সংখ্যা, তাহলে বলছে পি প্লাস কিউ মাইনাস 2r এর মান কত হবে। তো এখানে সিম্পলি আমরা কী করব না, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার আমরা যদি ফ্যাক্টর বের করি, কত আছে নাম্বারটা না 313632, এই সংখ্যাটার যদি আমরা ফ্যাক্টর বের করি তাহলে কি পাবো না 3, এখানে দেখো 313632, এটা সমান আমরা কি পেয়ে যাব, যদি ফ্যাক্টর করি এটা পেয়ে যাব 11 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এটা আমরা পাবো যদি আমরা এটাকে ফ্যাক্টর করি। ঠিক আছে, তোমরা ফ্যাক্টর করে দেখে নিতে পারো। তাহলে ফ্যাক্টর করলে এটা পাবো। তাহলে এখন দেখো এটা যদি আমরা রিলেক্ট করি এইটা থেকে, তাহলে পি ইকুয়ালস টু কত হয়ে যাবে 11, কিউ ইকুয়ালস টু হয়ে যাবে 2, আর আর ইকুয়ালস টু হয়ে যাবে আমার কত না 3। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই এই ভ্যালুটা পি প্লাস কিউ, তাহলে পি হচ্ছে আমার 11, তাহলে 11 প্লাস কিউ, কিউ মানে হচ্ছে কত 2, তাহলে 11 প্লাস 2 মাইনাস 2r মানে 3 ইন্টু 2 মানে 6, তাহলে কত আসছে দেখো 11 আর 2 13 মাইনাস 6 মানে 7 আসছে। তাহলে অপশান কোনটা আসবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 11। নাম্বার 11-এ দেখো কী বলছে, 5x স্কোয়ার, এটা সিটের থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে, 5x স্কোয়ার মাইনাস 8y প্লাস 20x, এখানে একটু আমরা ভুল করেছি কোশ্চেন তুলতে, এখানে মাইনাস হবে। ঠিক আছে, এইটা আমার মাইনাস হবে, মাইনাস 20x প্লাস 2xy ইকুয়ালস টু এক্স প্লাস এ ইন্টু বিএক্স প্লাস 2y হলে এ মাইনাস বি এর মান কত। এটা সিটেটের কোশ্চেন কোনো একটা সালে এসেছে, সেখান থেকে আমি কোশ্চেনটা তুলেছি। তো যাই হোক, কোশ্চেন তুলতে গিয়ে এখানে 20x যেটা আছে প্লাস সেটা মাইনাস হবে। ওকে, তো এটা যাই হোক লেফট সাইডটা আমার এটা আছে, তাহলে রাইট সাইডটা যদি মাল্টিপ্লাই করি তো কী পাবো দেখো, শুধু রাইট সাইডটা আমি লিখছি, লেফট সাইডটা তো আমার লেখাই আছে, সেখান থেকে আমরা তুলনা করে বলে দিতে পারবো। তাহলে আমার লেফট সাইড যদি আমরা রাইট সাইড যদি গুণ করি তাহলে কী আসবে, প্রথমে আসবে বি এক্স স্কোয়ার প্লাস তারপরে আসবে বি এক্স এ বা এ বি এক্স বলতে পারো, এ বি এক্স প্লাস 2xy, ওকে, আর থাকবে 2ay, এটা আমার রাইট সাইডে গুণ করলে পাবো। আর লেফট সাইডে এটা আছে, তাহলে এখানে দেখো বি এক্স স্কোয়ার আর এদিকে আছে 5x স্কোয়ার লেফট সাইডে, তাহলে আমি বলতে পারি বি ইকুয়ালস টু 5 হবে। ঠিক আছে, একটা পেয়ে গেলাম, বি ইকুয়ালস টু 5 হবে। ঠিক আছে, লেফট সাইডে 5x স্কোয়ার, রাইট সাইডে bx স্কোয়ার মানে বি ইকুয়ালস টু 5। আরেকটা জিনিস দেখো, এখান থেকে আমরা বলতে পারি, এখানে দেখো আরেকটা খেয়াল করো, মাইনাস 8y আছে আর এদিকে কত আছে প্লাস 2ay আছে, তাহলে আমি বলতে পারি 2a ইকুয়ালস টু মাইনাস 8 মানে এ ইকুয়ালস টু মাইনাস 4, এ ইকুয়ালস টু মাইনাস 4। তাহলে আমার কি কার মান বের করতে বলেছে না এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে কত হবে মাইনাস 4 মাইনাস 5, তাহলে মাইনাস 9 অ্যান্সার আসবে আমার, মাইনাস 9। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নাম্বার 12। নাম্বার 12-এ কী বলেছে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলির প্রতিটির দৈর্ঘ্য এ এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য বি হলে উহার ক্ষেত্রফল কত হবে। তো এখানে আমরা কি করব না, এখানে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমরা এঁকেই নিই, এটা মনে করো, তাহলে এইগুলো আমার কি বলেছে না সমান বাহুগুলি প্রত্যেকটি এ, তাহলে এটা আমার এ হবে, এটাও এ হবে, আর নিচটা বি বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা একটা মধ্যমা এঁকে নিই, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাটাই এটা লম্বও হয়ে যায় বিপরীত বাহুর উপরে। ঠিক আছে, বা উচ্চতাও হয়ে যায় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাটাই। ঠিক আছে, তাহলে এইটা যদি আমার একটা উচ্চতা বলি বা মধ্যমা বলি, তাহলে এটা আমার এই দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, এর নাম দিই একটু এ বি সি। তাহলে এখানে এটা যদি ডি নাম দিই, ডি পয়েন্ট, এই পয়েন্টটাকে, তাহলে আমার ডিসি কত হয়ে যাবে, ডিসি হয়ে যাবে b/2, ডিসি ইকুয়ালস টু হয়ে যাবে b/2। তাহলে এ ডিসি সমকোণী ত্রিভুজ থেকে কী পেয়ে যাব, এডি ইকুয়ালস টু কী পাবো, এডি ইকুয়ালস টু পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 তার ওভারঅল রুট, মানে এটা কী পেয়ে যাচ্ছি আমরা 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। ওকে, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2, তাহলে এডিটা পেয়ে গেলাম। তাহলে এরপর আমার কী বলেছে না ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি মানে বি আছে ভূমিটা বিসিটা ইন্টু উচ্চতা মানে এডি কত আছে আমার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। তাহলে এখানে কত আছে b/4 ইন্টু
রুট ওভার অফ 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো বি বাই 4 ইন্টু রুট ওভার অফ 4 স্কোয়ার মানে অপশন বিতে দেখা যাচ্ছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 13। নাম্বার 13-এ দেখো কি বলেছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ একটি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হয়েছে, বৃত্তটির ব্যাসার্ধ আর হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে আমরা কি করব, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 13। নাম্বার 13-এ কী বলেছে দেখো, এবিসি সমবাহু ত্রিভুজ একটি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত আছে, বৃত্তটির ব্যাসার্ধ আর হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে এখানে আমরা কি করব না, একটা মনে করো বৃত্ত আছে, এটার ভিতরে একটা সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমার কেন্দ্র হয় ও, আমি নাম দিই একটু এ বি সি, ঠিক আছে। তাহলে এ বি সি আর এটাকে যদি ডি নাম দিই আর এটা যদি আমার ও হয়, তাহলে একটা জিনিস দেখো খেয়াল করো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও পরিকেন্দ্র আর ভরকেন্দ্র একটা বিন্দুতে হয়, তাহলে ওটা একটা ভরকেন্দ্র হয়ে যাবে, তাহলে এডি একটা মধ্যমা হয়ে যাবে। ওকে, এডি একটা আমার মধ্যমা হয়ে যাবে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি জানি যে এডি ভরকেন্দ্রে কি হয় না 2:1 অনুপাতে ভাগ হয়ে যায়, তাহলে এটা আমার 2 ভাগ, এটা হচ্ছে আমার 1 ভাগ। তাহলে এও সমান বলেছে আর, এও সমান ব্যাসার্ধটা সমান আর বলেছে, তাহলে এও মানে কি এডির 2/3 ভাগ, ঠিক আছে। তাহলে 2/3 ভাগ অফ এডি ইকুয়ালস টু হচ্ছে আমার কত আর, এটা দিয়ে দিয়েছে ব্যাসার্ধ এওটা, ঠিক না। উপরের দিকটা 2 ভাগ আর নিচের দিকটা হচ্ছে আমার 1 ভাগ, মানে 2/3 অফ এডি ইকুয়ালস টু আর। তাহলে এখান থেকে তোমরা এডিটা পেয়ে যাবে, এডি সমান কত হয়ে যাবে, এডি বা উচ্চতা বলতে পারি, উচ্চতাটা কত হয়ে যাবে না 3r/2, 3r/2। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা সমান কী হয় না √3/2 ইন্টু বাহু মানে আমরা কত বলতে পারি এসি বলতে পারি, এসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো বাহু নিতে পারি, এসি ইকুয়ালস টু আমার পেয়ে গেলাম 3r/2, বোথ সাইড 2 এখান থেকে এসিটা পেয়ে যাবে। তাহলে এসি সমান কত হয়ে যাবে না এসি সমান 2 বোথ সাইড কেটে গেল, মানে √3r, ঠিক আছে। এসি সমান হয়ে গেল আমার কত √3r। তাহলে একটা বাহু পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে বাস বাহু পেলেও আমি পেয়ে যাবো, যেহেতু এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হয় ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, মানে এটার স্কোয়ার হবে, মানে কত হবে 3 ইন্টু এটা কত আছে 3r আছে, তাহলে 3r স্কোয়ার হয়ে যাবে, 3 এটা হয়ে যাবে আর স্কোয়ার, ঠিক আছে। এটা আমার এসি ইকুয়ালস টু √3r আছে, মানে এটা আমার হয়ে যাবে কত 3r স্কোয়ার। তাহলে এটা আলটিমেটলি দেখো কত আছে 3√3r²/4, অপশান চেক করো 3√3r²/4, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অপশানে চলে যাবো নাম্বার 14। নাম্বার 14 কী বলছে দেখো, 42 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারকে বাঁকিয়ে একটি বর্গক্ষেত্রের আকার দেওয়া হলো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। এটা একটা সহজ কোশ্চেন দিয়েছে, তো যাই হোক আমার 42 মিটার ব্যাসার্ধ বলেছে, মানে আরটা আমার বৃত্তটার আর হচ্ছে আমার কত 42 মিটার। তাহলে আমরা যদি এটা পরিসীমাটা বের করে নিই বা পরিধি যদি বের করি, তাহলে পরিধি কত হয়, বৃত্তির পরিধি হয় 2πr, তাহলে 2 ইন্টু 5 মানে 22/7 ইন্টু আর, আরটা দেওয়া আছে দেখো 42, তাহলে ইন্টু 42, তাহলে কত আসছে এটা 6 7 42, যদি এটা 6 দিয়ে কাটো, ঠিক না, তাহলে এটা আমার আসবে 264। যদি এটা গুণ করো তাহলে এটা পাবে কত না 264। তাহলে এই টোটাল যে তারটা আছে এই তো 264 মিটারে যে তার, সে তারটাকে বাঁকিয়ে কী করবে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা এটাই হয়ে যাবে 264, কেন এই তারটাকে বাঁকিয়েই তো বর্গক্ষেত্র বানাবে। তাহলে আমার বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে যাবে কত 264। তাহলে আমাকে বলেছে বাহুর দৈর্ঘ্য কত, তাহলে পরিসীমাকে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার কী হয় বর্গক্ষেত্রের বাহু পেয়ে যায়, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করো বাই 264/4, তাহলে 264/4কে 4 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা কত হয় 66 হয়, ঠিক আছে, ইকুয়ালস টু 66 হবে। তাহলে অপশান কোনটা আসবে দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অপশান বি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 15। এই কোশ্চেনের লাস্ট কোশ্চেন, একটি দেওয়াল ঘড়ির মিনিট কাটার দৈর্ঘ্য 10.5 সেমি, মিনিট কাটাটি 10 মিনিটে যে ক্ষেত্র পরিবর্তন করবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে একটা যখন ঘড়ি ঘুরতে থাকে তখন 60 মিনিটে কী হয় বা 1 ঘন্টাতে কী হয় না টোটাল ওই সার্কেলটাকে কাভার করে, মানে টোটাল বৃত্তের যে ক্ষেত্রফল হয় সেই ক্ষেত্রফলটাকে সে কাভার করে। ওকে, তাহলে এখানে 10 মিনিটে বলেছে, মানে আমার 10 মিনিট মানে কত ঘন্টা হয়ে যাবে 1 ঘন্টার 1/6 ভাগ, মানে 1/6 ঘন্টা, ঠিক না, মানে 10/60 মানে 1/6 ঘন্টা হয়ে যাবে। তাহলে 1/6 ঘন্টায় কতটা করবে, তাহলে আমরা কি বলছি না 1 ঘন্টায় সে
টোটাল বৃত্তের পরিধিটা ঘুরবে, মানে কত আসছে মানে দেখো এটাকে আমরা ব্যাসার্ধ বলি বৃত্তটার 10.5, তাহলে আমার কি হয় বৃত্তের ক্ষেত্রফল কত হয় না পাই আর স্কোয়ার, তাহলে 22/7 আর স্কোয়ার মানে কত হবে 10.5 ইন্টু 10.5। এটা হচ্ছে আমার কি না 1 ঘন্টায় সে এই জায়গাটা ক্ষেত্রফল পরিব্যাপ্ত করবে, ঠিক আছে, বা আয়তক্ষেত্র পরিব্যাপ্ত করবে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি বলেছে 10 মিনিটে, 10 মিনিট মানে হচ্ছে 1/6 ঘন্টা, তাহলে 1/6 ঘন্টায় কত করবে, এটার সাথে 1/6 গুণ করে দিলে হয়ে যাবে। ওকে, এটার সাথে 1 ঘন্টাতে যদি এতটা করে তাহলে 1/6 ঘন্টায় কত করবে, 1/6 মাল্টিপ্লাই করে দেবে। তাহলে এটাকে যদি তোমরা একটু কাটাকাটি করো তো এটা যেটা কাটাকাটি করলে তোমরা যেটা পাবে সেটা হবে 57.75, 57.75। তোমরা একটু কাটাকাটি করে দেখবে, এটা যেটা ক্যালকুলেশনটা আসবে সেটা হচ্ছে 57.75। ওকে, তাহলে এটার অ্যান্সার কোন অপশানে আছে দেখো, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো যাই হোক আজকের এই প্র্যাকটিস সেট 11 আমরা আজকে এখানে শেষ করলাম। আমি পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই ফিরছি। ওকে, তোমাদের এই অঙ্কের সাথে সাথে আমি কিছু পরিবেশবিদ্যার কোশ্চেন নিয়ে ফিরবো। ওকে, পরিবেশবিদ্যা বা ইভিএস যে আমরা তোমাদের কোশ্চেন থাকে প্রাইমারিতে, সেখানের কোশ্চেন আমি নিয়ে ফিরবো। 2-4টা ক্লাসের পরেই আমি ফিরছি কিছু পরিবেশবিদ্যার প্রশ্ন নিয়ে। ওকে, তো তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, ক্লাস করতে থাকো। ওকে, তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, ঠিক আছে, যদি কাজে আসে। তো যাই হোক আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।